হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিতের অধ্যায় 3 অর্থাৎ বীজগাণিতিক রাশির 3.5-এর 3 নাম্বার ভিডিও। আজকে আমরা মূলত অনুশীলনীর 14 নাম্বার থেকে শুরু করে 25 নাম্বার পর্যন্ত করার ট্রাই করব। আচ্ছা, প্রথমেই 14 নাম্বার দেখি কি বলা আছে, যে ক একটি কাজ পি দিনে করে এবং খ ওই সেম কাজটা 2p দিনে করতে পারে। এখন বলছে তারা। আচ্ছা, তারা মানে কি? তারা মানে হলো গিয়ে ক এবং খ। তা ক খ আর খ কি করছে? একটি কাজ আরম্ভ করে, মানে তারা কাজটা একসাথে করা শুরু করছে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। তার মানে কিছুদিন পরে এই যে ক, সে কি করছে? সে চইলা গেছে। এখন ক যদি চইলা যায়, বাকি কাজগুলা কি করছে বলো তো? বাকি কাজটা অবশ্যই খ একা করছে। বাট ক চইলা যাওয়ার আগ দিন পর্যন্ত আমি ধইরা নিলাম যে ক মনে করো এক্স দিন পর্যন্ত ছিল, তাহলে এই এক্স দিন পর্যন্ত কাজ কি করছে? আমি না, ক ক এবং খ, ক একা কিন্তু কাজ করে না। এক্স দিন, এক্স দিনে কও কাজ করছে, খও কাজ করছে, কিন্তু এক্স দিন পরে যখন ক চইলে গেছে, বাকি কাজটা কিন্তু শুধুমাত্র এই খ করছে, আর তার মোট কাজ করতে সময় লাগছে আর দিন। আমাকে কোশ্চেনে চাওয়া হয়েছে কাজটি কত দিনে শেষ করা হয়েছিল। এই ম্যাথটা তুমি নানাভাবে সমীকরণ সাজাইতে পারো, বাট আমি কি করছি, আমি ধরে নিছি যে ধরি এক্স দিন পর্যন্ত ক এবং খ একত্রে কাজ করেছে, অথবা এক্স দিন পরে ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। কেউ যদি চায় তাহলে সে এভাবে ইকুয়েশনটা সাজাইতে পারে যে কাজটি এক্স দিনে শেষ হয়েছিল। ঠিক আছে, ওই সময় কিন্তু ওই অনুযায়ী সমীকরণগুলো সাজাতে হবে। তুমি যেভাবেই করো, তুমি যদি ঠিক করো, হ্যাঁ, তাহলে তোমার অঙ্কটা হবে। আচ্ছা, দেখি আমি কিভাবে করলাম। তো আমার ক আর খ যেহেতু একত্রে কিছুদিন কাজ করছে, তাহলে ওই একত্রে কতটুকু কাজ করছে সেইটা আমার আগে বের করতে হবে। এখন একত্রে কতদিন কাজ করছে সেটা তো আমি ধরে নিছি এক্স দিন। এখন এক্স দিনে তারা মোট কতটুকু কাজ করছে সেটা যদি আমি বের করতে চাই, আমাকে আগে বের করতে হবে তারা একত্রে একদিনে কতটুকু কাজ করে, তাই না? জি ভাইয়া। ঠিক আছে, তাইলে আমি কিভাবে বের করতে পারি যে তারা একত্রে একদিনে কতটুকু কাজ করে? এর জন্য আমার উদ্দীপকে কিন্তু দুইটি ইনফরমেশন দেওয়া, যে ক পি দিনে মোট কাজটা করতে পারে। তাহলে আমি কিন্তু লিখতে পারি যে ক পি দিনে করে এক অংশ। এক অংশ মানে হলো সম্পূর্ণ কাজ, ঠিক আছে? তাহলে ক একদিনে করে কত অংশ? 1/p অংশ। তো এই জন্য আমি কিন্তু এভাবে ক একদিনে কতটুকু কাজ করে সেটা বের করে ফেলাইলাম। এখন খ একদিনে কতটুকু কাজ করে সেটা আমি বের করতে পারি। বলছে খ 2p দিনে করে এই কাজটা, অর্থাৎ খ এভাবে লিখবো যে খ 2p দিনে করে এক অংশ। তাহলে খ একদিনে করবে কত অংশ? 1/2p অংশ, যেহেতু একদিনে কম কাজ করে তাই ভাগ করছি। তো এই যে ক একদিনে কতটুকু কাজ করে আর খ একদিনে কতটুকু কাজ করে, তোমাদের কি কারো এখানে কোনো সমস্যা আছে? না ভাইয়া। তাহলে এখন ক আর খ একত্রে একদিনে কতটুকু কাজ করে আমরা কিভাবে বের করতে পারি? এই দুটো যোগ করলে বের হবে না? জি ভাইয়া বেরো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই জন্য আমি 1/p এর সঙ্গে 1/2p যোগ করছি। যোগ যদি করো তাহলে আমার আসে 3/2p অংশ। তাহলে এই যে 3/2p অংশ আসলো, এটা কি কাজ বলো তো? এটা হলো গিয়ে একত্রে ক আর খ কাজ করছে। কয় দিনের কাজ এটা? এই কাজটা কয় দিনে করছে? একদিনে করছে, লেখাই আছে। তো একদিনে করছে এত অংশ। আচ্ছা, তাহলে একদিনে এখানে বলা আছে যে একদিনে করে এত অংশ, বাট আমার প্রাইমারি টার্গেট কি ছিল? যে ক আর খ একত্রে কতদিন কাজ করছে? এক্স দিন না? জি ভাইয়া। তাহলে আমার তো বের করতে হবে এক্স দিনে কতটুকু কাজ করছে। তাহলে ক আর খ একদিনে যদি এতটুকু কাজ করে, এক্স দিনে কি বেশি বেশি কাজ করবে, এই জন্য গুণ করছি আমি। এই 3/2p সঙ্গে আমি এক্স গুণ করছি, তাহলে আমার এইটা হয় না 3x/2p অংশ? ভাই 3x কেমনে আসছে? দেখো, একদিনে করে এত অংশ, অতএব এক্স দিনে করে গুণ হবে, তাহলে 3/2p সঙ্গে এক্স গুণ করছে। এক্স গুণ করলে এটা হয় না? বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন আমার এই যে 3x/2p অংশ কাজ করছে, এই কাজ করার পরেও আমার কিন্তু কাজ এখনো বাকি আছে, তাই না? এজন্য তো লেখছে যে কাজ অসমাপ্ত রেখে সে চলে গেল। এখন বাকি কাজটা
করছে খ একা, একাই কিন্তু করছে, যেহেতু ক চলে গেছে। খর এই কাজটা শেষ করতে কয়দিন লাগছে মোট? বাকি বাকি কাজ দেখো, বাকি কাজ শেষ করতে লাগছে 8 দিন। তাহলে খ একা একা কয়দিন কাজ করছে? 8 দিন। 8 দিন। আর খ মোট কতদিন কাজ করছে? খ আগে এক্স দিন কাজ করছে, তারপরে 8 দিন কাজ করছে, তার মানে খ কিন্তু মোট এক্স প্লাস 8 দিন কাজ করছে। আমি জাস্ট বললাম এটা, ঠিক আছে। বাট আপাতত আমার বের করতে হবে যে খ বাকি কাজ, মানে বাকি বাকি কাজ কতটুকু সেটা আমি বের করব। তাহলে আমি কিভাবে লিখতে পারি না যে খ একদিনে করে, আচ্ছা খ একদিনে করে কত অংশ? 1/2p অংশ না? জি ভাইয়া। তাহলে খ যদি একদিনে 1/2p অংশ করে, যেহেতু খ কাজ করছে 8 দিন, তাহলে আমি কি লিখতে পারি না যে খ 8 দিনে করবে r/2p অংশ? বুঝতে পারছো? মানে একদিনে যতটুকু কাজ করবে 8 দিনে তো তার থেকে অবশ্যই বেশি কাজ করবে, এই জন্য আমি গুণ করছি, ঠিক আছে। 1/2pর সঙ্গে তুমি যদি আর গুণ করো, তাহলে উপরে আর অক্ষে আর হয়, আর নিচে কিন্তু 2p ছিল। সমস্যা আছে কোনো? আচ্ছা ঠিক আছে। এখন আমি এই যে 3x/2p পাইলাম, r/2p পাইলাম, এই দুইটা যদি যোগ করি তাহলে কি আমি মোট কাজ পাই যাব না? পাবো ভাইয়া। তার মোট কাজকে আমরা কি 1 দিয়ে রিপ্রেজেন্ট করি না? সম্পূর্ণ অংশ। বুঝতে পারছো? জি ভাই বুঝছি। এই জন্য আমরা এই অংশের সঙ্গে এই অংশ যোগ করছি, আর সমান সমান দিয়া 1 লিখছি, মানে এটা হলো গিয়ে সম্পূর্ণ কাজ। এরপর যদি তুমি যোগটা করো, লসাগু করলাম, এরপর অ্যাজ ইউজুয়াল যোগটা কইরা আর গুণ করে এই লাইনটা পাইলাম। এখন আর গুণ তো করলাম, সমস্যা নেই, এই লাইনে এসে থাইমে গেলাম। হ্যাঁ, এখন আমি চিন্তা করতেছি আমি যে এত কিছু করলাম আমি কেন করলাম? আমার চাইছে কি আসলে? চাইছে কাজটি কতদিনে শেষ হয়েছিল, তার মানে আমার এই সম্পূর্ণ কাজটা শেষ হতে কতদিন লাগছে, তাই না? এখন আমি দেখলাম যে প্রথমে ক আর খ মিল্লা এক্স দিন কাজ করছে, তো ওই এক্স দিন লাগছে। এক্স দিন লাগার পরে আরও এক্সট্রা কি 8 দিন লাগছে না? আর 8 দিন। তাহলে আমার মোট এই কাজটা শেষ হইতে কি এক্স প্লাস 8 দিন লাগছে না? জি ভাইয়া। যে কোনো সমস্যা, বুঝছো, বীজগণিতের সমস্যাগুলো তোমরা ছোট ছোট সংখ্যা নিয়ে চিন্তা করবা। মনে করো তুমি ধরবা এক্স মনে করো হলো 2 দিন, আর মনে করো হলো 3 দিন, তাহলে মোট কতদিন লাগছে? 5 দিন না? তো আমি কিভাবে পাইলাম? 2 এর 3 যোগ কইরা, তাহলে এক্স প্লাস আর। এইভাবে আমি মানে কোশ্চেন না বুঝলে ইজি করে কইরা মানে ভাবতাম পরীক্ষার হলে তোমাদের মতো বয়সে। এখন দেখো এই কাজটি কতদিনে শেষ হয়েছিল, মানে আমার এক্স প্লাস আর এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। এখন আর আর কিন্তু এখানে কোশ্চেনে আরই বইলা দিছে, এখানে কিন্তু কোনো সংখ্যা দেওয়া নাই, মানে আমার যে অ্যান্সারটা বের হবে সে অ্যান্সারের মধ্যে আর থাকবে, কোনো সংখ্যা, মানে সংখ্যা বলতে আলাদা কোনো ধ্রুব কোনো মান বের হবে না। কিন্তু এই যে এক্স, এই এক্স কে আমার দেওয়া ছিল নাকি আমি নিজে ধরে নিছি? তো ওই এক্স এর মানটাই আমি এখন বের করে এখানে বসাবো, ঠিক আছে। এই জন্য আমি এত কিছু করতেছি, নাহলে তো লিখে দিতে পারতাম এক্স প্লাস 8 দিন শেষ হয়েছে, হ্যাঁ ব্র্যাকেটে লিখে দিতা যে ধরি যে অমুক অমুক, তারপর স্যারেও তোমার লিখে দিত ধরি তুমি এই উক্ত প্রশ্নে পাইছো 0 মার্ক, ঠিক আছে। এখন দেখো আমরা এই যে সমীকরণটা তো সাজাইছি, এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, এই আর আর গুণ করলাম, এরপর এই লাইনটা আসলো। এখন আমার এক্স এর ভ্যালু লাগবে, আমার কি লাগবে? এই যে এক্স এর ভ্যালু লাগবে। এই জন্য আমি দেখো 3x, এই যে 8টাকে অন্য পাশে পাঠাই দিছি, তাহলে 2p মাইনাস আর হইলো, পরবর্তীতে 3কে অন্য পাশে পাঠাই দিছি, তাহলে 2p মাইনাস আর ডিভাইডেড বাই 3 হইলো। এটা হলো গিয়া এক্স এর ভ্যালু। এখন কিন্তু আমি এই এক্স প্লাস আর এর জায়গায় এক্স এর মানটা যদি বসাই দিই তাইলে আমার হয়ে যাবে। খেয়াল করো মোট লেগেছে কতদিন? এক্স প্লাস আর দিন। তাহলে তুমি এই এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাই দিলে যে 2p মাইনাস আর ডিভাইডেড বাই 3, এর সঙ্গে যোগ করলা আর। বুঝতে পারছো? তাহলে এখন এই যে যথাযথভাবে তুমি যে লসাগু করলা, লসাগু করার পর যোগটা তুমি করতেছো, যোগ করার পর দেখো মাইনাস আর প্লাস 3 আর, তাহলে কি প্লাস 2 আর না? মানে 2p প্লাস 2 আর, সেখান থেকে আবার 2 কমন নিয়ে p প্লাস আর লিখছি, আর নিচে আগে থেকে একটা 3 ছিল। ক্যালকুলেশনে কোনো সমস্যা? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো এইটাই আমার অ্যান্সার যে মোট লেগেছে এতদিন। বুঝতে পারছো? অঙ্কটা একটু ট্রিকি আছে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বুঝছো? খেয়াল করো, আবার একবার রিক্যাপ করি, ঠিক আছে। আমার বের করতে বলা হয়েছিল এই যে মোট কাজটা কত দিনে শেষ হয়েছিল। এখন বাকি কাজটুকু খ বসে 8 দিনে শেষ করে, এই 8 দিনে কিন্তু ক কোনো কাজ করে নাই, ক কাজ করছে তার আগে,
কিন্তু আমি ধরছি যে প্রথম এক্স দিন ক আর খ একত্রে কাজ করছে, তাহলে ক আর খ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে আমার আগে বের করতে হবে। এই টাইপের ম্যাথ আমরা আগেও করছি যে ক একদিনে করে এত অংশ, খ একদিনে করে এত অংশ, তাহলে তারা একত্রে একদিনে কত করতে পারবে, মোট এত অংশ। এগুলো আমরা আগে শিখছি। কিন্তু এখন আমরা নতুন করে যদি ধরছি যে এক্স দিন কাজ করছে, এই জন্য আমি তারা একত্রে এক্স দিনে মোট কতটুকু কাজ করতে পারবে সেটা বের করে নিছি। তাহলে এই যে কাজটা আমি বের করছি এত অংশ, এটা কি, এইটা হলো এক্স দিন। সাপোজ আমি একটা চিত্র আঁকি, হ্যাঁ, এটা মনে করো এক্স দিন। এই এক্স দিন পর্যন্ত ক আর খ দুইজনই কাজ করছে। হ্যাঁ, এক্স দিনের পরে বাকি মনে করো অসমাপ্ত কাজটা আর দিনে শেষ করছে কি করছে, খ। তো বাকি কাজটা করছে খ, আর তার সময় লাগছে 8 দিনে। তাহলে দেখো তো আমার মোট কাজটা আমি কিভাবে পাইতে পারি, ক আর খ একত্রে এক্স দিনে মোট যতখানি কাজ করে তার সঙ্গে যদি আমি খ 8 দিনে কতটুকু কাজ করছে যোগ করি, তাইলে কি আমি মোট কাজটা পাই যাব না? জি ভাইয়া পাই যাবো। আর মোট কাজ রে কি আমরা বলি কি, এক। সম্পূর্ণ অংশ মানে কি এক না? এখন আশা করি তোমাদের এই ইকুয়েশন গুলো দাঁড় করাতে খুব একটা সমস্যা হবে না, জাস্ট একটু মাথা ঠান্ডা রাখবা, এগুলো অটোমেটিক্যালি পারবা। পরবর্তী ম্যাথটা, আচ্ছা 14 নাম্বার তো শেষ, 15 নাম্বার ম্যাথটা আমাদের ছোটবেলার যে ঐকিক নিয়ম আছে ওই টাইপের ম্যাথ। এখানে দেখো বলছে যে দৈনিক মানে প্রত্যেক দিন 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটা কাজ 7 দিনে করতে পারে। কি কি আছে আমার, সময় দেয়া আছে, কতজন মানুষ লেবার দেয়া আছে, আর কত দিন লাগবে সেইটা দেয়া আছে। হ্যাঁ, আর মেটালকে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে। আচ্ছা, চাইছে কি দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে। আচ্ছা, আমরা জানি যে আমাদের কাছে যেটা চাওয়া হয় সেটা কিন্তু সবসময় আমি হাতের ডান পাশে লিখতে পছন্দ করি, বাট এটাই লেখার নিয়ম। তাহলে এই যে 6 ঘন্টা পরিশ্রম করে, এটা একদম হাতের ডান পাশে লিখতে হবে। তাহলে লাইনটা আমি এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে 10 জন লোক 7 দিনে, 10 জন লোক 7 দিনে দাঁড়াও, 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে 6 ঘন্টা পরিশ্রম করে। লিখতে পারি পারবো। 6 ঘন্টা পরিশ্রম করে। অতএব একজন লোক উক্ত কাজটি 7 দিনে করতে পারবে, তার কত ঘন্টা পরিশ্রম করা লাগবে, তার কি বেশি পরিশ্রম, দেখো খেয়াল করো, একজন লোক ওই কাজটাই 7 দিনে মানে যে কাজটা 10 জন করতো 7 দিনে, সেই কাজটা যদি একজন 7 দিনে করতে চায়, তার কি বেশি সময় লাগবে নাকি কম সময়? বেশি সময় লাগবে। বেশি সময় লাগলে কি করি আমরা, গুণ করি। তাহলে দেখো 6 এর সঙ্গে 10 গুণ করলাম, ঠিক আছে, বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। ছোটবেলায় কিন্তু এগুলো ঝামেলা হইতো, মানে ওই সময় 10 কেন ভাগ করে দিত অনেকে, বাট এখন কিন্তু আমরা চালাক হয়েছি। এখানে 10 এটা গুণ হবে এত ঘন্টা। এটা কি, একজন লোকের উক্ত কাজটি 7 দিনে করতে সময় লাগে দৈনিক এত ঘন্টা। দৈনিক কিন্তু একদিনে মোট 24 ঘন্টা, আর সে যদি একজন করতে চায় তাহলে তার প্রত্যেক দিন 60 ঘন্টা কাজ করা লাগে, সরি প্রত্যেক দিন, এটা তো 7 দিনে। আচ্ছা খেয়াল করো, তাহলে পরবর্তী লাইনে বলছে কি, যে দৈনিক কত ঘন্টা, 14 জনে। আচ্ছা, এখন আমি তো লিখছি একজনে করে, একজনে যদি করে তাহলে তার এই এতখানি সময় লাগে, এত ঘন্টা। এখন একজন তো না, আমার আছে 14 জন। তাহলে 14 জন যদি কাজটা করে তাইলে তার কি সময় বেশি লাগবে নাকি কম? কম লাগবে। তাহলে কম লাগলে আমরা 14টা নিচে আনলাম বা ভাগ করে দিলাম, ঠিক আছে, এত ঘন্টা। এখন দেখো আমার তো কোশ্চেনে বলে না যে 14 জন কাজটা 7 দিনে করতে কত ঘন্টা সময় লাগবে প্রত্যেক দিন, না, এখানে বলছে 14 জন তো কাজ করবে ঠিক আছে, কিন্তু 7 দিন না, তারা বলছে 6 দিন। তাহলে আমার পরবর্তী লাইনটা কেমন হবে, যে 14 জন উক্ত কাজটি প্রথমে একদিনে যদি করতে হয়, ঠিক আছে, ওই সেম কাজটা 7 দিনের জায়গায় যদি একদিন করতে হয়, তাহলে কি সময় বেশি লাগবে না? জি ভাই, বেশি লাগবে। তাহলে গুণ করবো আমরা, 6 গুণ 10 গুণ কত গুণ করবা, 7 ডিভাইডেড বাই 14, এত ঘন্টা। আচ্ছা, এখন আমার লাস্ট লাইন একেবারে, যে 14 জন উক্ত কাজটি সম্পূর্ণ করতে 6 দিনে, 6 দিনে উক্ত কাজটি সম্পন্ন করতে দৈনিক পরিশ্রম করবে। এখন বলো একদিনে শেষ করতে এত ঘন্টা সময় লাগে, 14 জন যদি 6 দিন পরিশ্রম করে তাহলে কি কাজটা করতে বেশি সময় লাগবে দৈনিক পরিশ্রম নাকি কম লাগবে? কম লাগবে। তাহলে ভাগ হবে। এই টাইপের ম্যাথ একটু বারবার পইরা মানে চিন্তা করবা, ঠিক আছে, যারা মুখস্থ করতে যাবে তাদের অঙ্ক শেষ, 6 6 কাটাকাটি
7 দুগুণে 14, 2 আবার 10কে ভাগ করলে হবে 5, মানে আমার অ্যান্সার আসছে 5 ঘন্টা। বুঝছো? এটা ক্লাস 5 এর ম্যাথ এটা না। হ্যাঁ, এগুলো একদম ইজি ম্যাথ। 16 নম্বরটা দেখো, এটাও আগের ম্যাথ, যে মিতা একটা কাজ 10 দিনে করে আর ঋতু ওই সেম কাজটা 15 দিনে করে। তাহলে তারা একত্রে যখনই দেখছো, তার মানে তোমার মাথায় এটা আইসা পড়তে হবে যে তারা একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে, আমার আগে এটা বের করতে হবে। দেখো তাহলে মিতা এক, তাহলে আবার তুমি যদি এদের একত্রে একদিনে কতটুকু কাজ করে বের করতে চাও, তোমার তাহলে প্রথমে আলাদা আলাদা ভাবে এরা একদিনে কে কতটুকু অংশ কাজ করে সেটা বের করতে হবে। আমি সেটাই করতেছি, যে মিতা একদিনে কতটুকু কাজ করে এত অংশ, আবার রিতা একদিনে করে কত অংশ 1/15 অংশ। তাহলে তারা একত্রে একদিনে মোট কত অংশ কাজ করে 1/10 প্লাস 1/15। আমি জিনিসটাকে ডিরেক্টলি উল্টাই লিখছি, কারণ আমার কোশ্চেনে চাইছে তারা একত্রে কত দিনে শেষ করতে পারবে কাজটা। যেহেতু কত দিন চাইছে, এটার আমার হাতের ডান পাশে রাখতে হবে, এই জন্য আমি প্রথম লাইনে উল্টাই নিছি। তোমরা লাগলে একটা লাইন বেশি করবা, ঠিক আছে, বেশি চালাকি করতে যাবে না। তাহলে তারা দুইজনে একত্রে এত অংশ কাজ করতে পারে একদিনে, অতএব তারা একত্রে বলছে কি সম্পূর্ণ কাজটা করতে কতদিন মানে লাগবে, তাই না? সম্পূর্ণ কাজ মানে হলো এক অংশ, তাহলে তারা একত্রে এক অংশ কাজ করতে পারে, ভাগ করব, যে উপরে এই ওয়ানটা এই ওয়ান ডিভাইডেড বাই এই পুরা জিনিসটা নিচে আনলাম। এখন তুমি যদি 1/10 প্লাস 1/15 যোগটা করো, ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারো, তাইলে তোমাদের মান আসবে 5/30, আর উপরে তো 1 আছে, তাই না? মানে 1কে ভাগ করতেছো এইটা দিয়া, এই 5/30কে কাটাকাটি করলে কত হয় 1/6, অনেকটা এমন। দেখো উপরে আছে 1, মানে 1কে আমরা ভাগ করতেছি কত দিয়া, এই 5/30 দিয়া। 5/30 মানে হইলো 1/6 কাটাকাটি করার পর, আর ভাগ মানে কি গুণ কইরা এই জিনিসটারে উল্টাই দেওয়া। তাহলে 6 অক্ষে কত 6 দিন হলো আমাদের অ্যান্সার। এই ম্যাথে কোনো সমস্যা আছে কারো? নো। আচ্ছা, তাহলে 17 নাম্বার ম্যাথটা একেবারে আমাদের উদাহরণের ম্যাথের মতো। বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকা একটা বাস ভাড়া করা হলো, এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। তা আবার ওই 5জন যাত্রী আবার মোড়ামুড়ি শুরু করছে, তো এরা মানে ওই টাকা নাই তো এই জন্য মোড়ামুড়ি করতেছে, ঠিক আছে? হ্যাঁ বলো। এরকম একটা ম্যাথ একদিন করছিলাম, যে মনে আছে? ভাই আমি তো তোমার শুরুতেই বললাম যেটা উদাহরণের ম্যাথের হুবহু কপি, ঠিক আছে? ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। আচ্ছা, আমি এখানে এটা পুরোপুরি সলভ করে না, আমি জাস্ট ইকুয়েশনটা লেখা দিয়েছি। কেউ যদি এমন ভাবে ধরে যে, আমার খেয়াল করো কথাটা, বাংলার প্যাচটা বুঝো। যদি কেউ এমন ভাবে ধরে যে বাসে মোট যাত্রী হওয়ার কথা ছিল এক্স জন, ধরছে কি যে মোট আমার হওয়ার কথা ছিল এক্স জন, কিন্তু বাসে কি এক্স জন গেছে নাকি তার থেকে কম মানুষ গেছে? তাতে আপনার কম মানুষ গেছে। এই যে লেখছে 5জন যাত্রী না যাওয়ায়, মানে 5জন যাত্রী তো যায় নাই। মোট যাত্রী ছিল এক্স জনের হওয়ার কথা ছিল, কিন্তু এই এক্স থেকে আরো 5জন কমে গেছে। তার মানে মোট যাত্রী অ্যাকচুয়ালি ছিল কত? 1/5। x-5 জন। আচ্ছা, এটা যখন সমীকরণটা লেখছি আমি সমাধান কইরেই দেবো না। এখন তো দেখো আমি সমীকরণটা কিভাবে সাজাইছি। আমার মোট ভাড়া হলো 5,700 টাকা। এখন তুমি আমাকে বলো ভাড়া কারা দেবে? যারা অ্যাকচুয়ালি যাত্রা করতেছে তারাই তো ভাড়াটা দেবে। তাহলে জি ভাইয়া। হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল যেহেতু এক্স জনের আমার যাত্রা করার কথা ছিল, তাহলে মাথা পিছু আমার কত টাকা ছিল চাঁদা বা এই যে বাস ভাড়া ছিল, মোট ভাড়া 5,700, মানে অনেকটা এমন যে এক্স জনে টাকা দেবে 5,700 টাকা, এক্স জন দেবে 5,700 টাকা, তাহলে একজনে কত টাকা দেবে 5,700 ডিভাইডেড বাই এক্স, মানে ভাগ করছি যেহেতু কম দেবে, ঠিক আছে না? জি ভাইয়া। আবার অ্যাকচুয়ালি গেছে কত, অ্যাকচুয়ালি গেছে 5জন তো যায় নাই, মানে গেছে x-5 জন, তাহলে x-5 জনের টাকা দেবে ওই 5,700 টাকা, অতএব একজনে দেবে কত 5,700 ডিভাইডেড বাই x-5, এই টাকাটা দেবে না? জি ভাইয়া। এখন এটা সম্পর্ক আছে, এই যে এটা হলো গিয়া আমার যে মাথা পিছু ভাড়া হওয়ার কথা ছিল, আর এইটা হইলো অ্যাকচুয়ালি আমার মাথা পিছু ভাড়া কত টাকা হয়েছে। সম্পর্ক হইলো যে মাথা পিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পাইছে, মানে এই যে নতুন আমার মাথা পিছু ভাড়াটা হয়েছে এইটা এই টাকার থেকে 3 টাকা বেশি। তার মানে কি আমি এই যে আমার যত টাকা হওয়ার কথা ছিল সেটার সাথে যদি আমি 3 যোগ করি, তাইলে কি আমি অ্যাকচুয়াল মাথা পিছু ভাড়াটা পাই যাব না? জি ভাইয়া। তাহলে কি তুমি বুঝতে পারছো আমি কিভাবে ইকুয়েশনটা সাজাইছি? বুঝছি। আচ্ছা, এখন কেউ চাইলে ইকুয়েশনটার অন্যভাবেও সাজাইতে পারতো।
আমি কিন্তু ধরছি যে আমার মোট যাত্রী হওয়ার কথা ছিল এক্স জন, কিন্তু কেউ যদি বিপরীত কাজটা করে, সাপোজ একজনে ধরছে যে অ্যাকচুয়ালি বাসে যাত্রী গেছে এক্স জন, অ্যাকচুয়ালি গেছে এক্স জন, বাট যাওয়ার কথা ছিল কিন্তু এর থেকে আরো 5 জন বেশি, মানে যাওয়ার কথা ছিল কত, এক্স প্লাস 5 জন। জি ভাইয়া। দেখতেছো, মানে তুমি যেভাবেই করো না কেন সমীকরণ অনুযায়ী সাজাইলে তোমার অঙ্ক হবে, কিন্তু সমীকরণের চেহারা কিন্তু একটু আলাদা হবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে তুমি কোন জিনিসটাকে এক্স ধরতেছো সেটার উপর। এখন যারা এই জিনিসটাকে এক্স ধরে যে আমার মোট অ্যাকচুয়ালি বাসে যাত্রী ছিল এক্স জন, বাট আমার যাত্রী হওয়ার কথা ছিল এক্স প্লাস 5 জন, তাদের হিসেবে ইকুয়েশনটা কেমন হবে? যেহেতু আমার বাসে যাত্রী ছিল এক্স জন, তাহলে আমার বাস ভাড়া কত দেখো, 5,700 টাকা। আমি দিচ্ছি এক্স জন, তাহলে 5,700 ডিভাইডেড বাই এক্স টাকা। এই টাকাটা কি বলতো? এই টাকা হলো মাথা পিছু ভাড়া, বাট কোন সময়, এটা কি অ্যাকচুয়াল নাকি কোনটা হওয়ার, যেটা হওয়ার কথা ছিল সেই টাকাটা? যেটা পাওয়ার কথা ছিল ওই টাকাটা। না, এতে কি সমস্যা পাচ্ছে? তুমি বুঝতে পারো না এক্স এর পরিচয় কি। এক্স এর পরিচয় হইলো এই অঙ্কে, মানে এই পাশের সমীকরণের ক্ষেত্রে, যে অ্যাকচুয়ালি কতজন যাত্রী আমার বাসে ছিল। তাহলে এই যে তুমি 5,700 টাকাকে যদি তুমি এক্স দিয়ে ভাগ করো, তাহলে তোমার যে মাথা পিছু ভাড়াটা হবে সেইটা হবে অ্যাকচুয়ালি তোমার মাথা পিছু ভাড়া, ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। এই ইকুয়েশনের 5,700 বাই এক্স হইলো যে ভাড়াটা হওয়ার কথা ছিল, বাট এই ইকুয়েশনের 5,700 বাই এক্স হইলো অ্যাকচুয়ালি তোমার ভাড়া কত। কেন? কারণ এই ইকুয়েশনে এক্স এর পরিচয় হইলো যতজন যাত্রী হওয়ার কথা ছিল, বাট এই ইকুয়েশনে এক্স এর পরিচয় হইলো অ্যাকচুয়ালি যতজন যাত্রী ছিল। পার্থক্যটা বুঝতে পারছো? জি ভাইয়া এখন তো বুঝছি। এইটা হলো অরিজিন, মানে এই ইকুয়েশন অনুযায়ী এটা হলো তাদের অরিজিনাল বাস ভাড়া, বাট হওয়ার কথা ছিল কত? হওয়ার কথা ছিল এই 5,700 টাকায় এই বাস ভাড়াটা কয়জন দেওয়ার কথা ছিল, এক্স প্লাস 5 জনের। একজন অ্যাকচুয়ালি বাসে উপস্থিত ছিল, বাট আমার আরো 5 জনের যাওয়ার কথা ছিল, বাট তারা যায় নাই। তাহলে আমার মোট অ্যাকচুয়াল যাত্রী কিন্তু এক্স প্লাস 5 জন হওয়ার কথা ছিল, তাই না? তো এই জন্য আমি 5,700কে এক্স প্লাস 5 দ্বারা ভাগ করছি। এই যে টাকাটা পাবা তুমি, এই টাকাটা এর পরিচয় কি? এখন বলো তো এর পরিচয় কি? এই যে 5,700 ডিভাইডেড বাই এক্স প্লাস 5, এর পরিচয় আমারে বলো। পাইছো? এটার পরিচয় হচ্ছে যে আপনার এর পরিচয় কি বলো? যেমন 5,700 ডিভাইডেড বাই এক্স এর পরিচয় কি? যে আমার অ্যাকচুয়ালি কত টাকা এখানে বাস ভাড়া হয়েছে জনপ্রতি। তেমনই ভাবে তোমরা একটু মানে কষ্ট করে বলো এই 5,700 ডিভাইডেড বাই এক্স প্লাস 5 এর পরিচয় কি? এই অঙ্কে এর পরিচয় হইলো আমার জনপ্রতি কত টাকা ভাড়া হওয়ার কথা ছিল, ঠিক আছে? জিনিসটা তো তোমরা বলতে পারলা না কেন এমন হইলো? কারণ এই যে এক্স প্লাস 5 এর মানে কি? এর মানে হইলো আমার যতজন যাত্রী হওয়ার কথা ছিল। এই জন্য আমার এই পুরাটার পরিচয় কি? অ্যাকচুয়ালি আমার কত টাকা, মানে এক্সপেকটেশন কত টাকা বাস ভাড়া জনপ্রতি হওয়ার কথা ছিল, বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, তোমরা এইভাবেও যদি কেউ সাজায় অঙ্কটা করে তার অঙ্ক হবে, আবার যদি কেউ এই ইকুয়েশন অনুযায়ী অঙ্কটা করে তার অঙ্কটাও হবে। আমি এই ইকুয়েশনে সাধারণত করতে একটু কমফোর্টেবল, এই জন্য এই ইকুয়েশনটা আমি লিখছি। আচ্ছা দেখি তো অঙ্কটা সলভ করি, ঠিক আছে? আচ্ছা কিভাবে সলভ করা যায়, দুইটার আগে এক পাশে আনি, পক্ষান্তর করতে হবে। এটা তোমরা নিজেরা একটু সলভ করো, তারপর আমার সাথে মিলাও। পক্ষান্তর করলে এটা তো এটা -3 হয়ে গেল, যাক সমস্যা নাই। এগুলা কিন্তু ক্যালকুলেটরেও করা যায় জানো। ক্যালকুলেটরের কথা মনে পড়ে গেল, আমি আমার ক্যালকুলেটর কোথায় রাখলাম? আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো। কম্পিউটারের কথা না। আচ্ছা ক্যালকুলেটর পাইছি। তোমাদের কারো সলভ হয়েছে এখনো? ভাইয়া হয় নাই আমার। আচ্ছা সমস্যা নাই, টাইম না ভাই।
এই লাইন পর্যন্ত কি তোমরা কেউ আসতে পারছো? ভাই একশোটা পারি না, আমি এটা পারবো না। আচ্ছা দেখো, তুমি এই যে আমি সমাধানটা করছি এটার দিকে তাকাও। প্রথমে আমি লসাগু করলাম, লসাগু করার পর তো এই যোগ বিয়োগ তো তুমি করতে পারো। যোগ বিয়োগটা করার পর দেখো আমি এখানে ছিল উপরে -28,500 ডিভাইডেড বাই এইটা, আর এই পাশে ছিল -3। তো আমি মাইনাসটা অ্যাকচুয়ালি কমন নিছি বা কাটাকাটি করছি বলতে পারো। এই জন্য -3 জায়গায় লিখছি 3, আর -28,500 জায়গায় লিখছি আমি 28,500, ঠিক আছে। আর নিচে দেখো এক্স এর সঙ্গে এটা গুণ করলে আমার হবে x² - 5x। এরপর আমি আর গুণ করছি, এই আর গুণ করলাম। এই ইকুয়েশন সলভ করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এখনই শিক্ষা নাও, ঠিক আছে, এই ক্লাসের মধ্যেই। এখন তো আমি আর গুণ করছি, খেয়াল করো, আগে আর গুণ করলাম, ঠিক আছে। তারপরে আমি একসাথে পক্ষান্তর করে দিছি, এত সমান সমান 0। এই জিনিসটা কিন্তু ক্যালকুলেটারে ইজিলি আমরা সমাধান করতে পারি। তবে তোমরা চাইলে আর একটা স্টেপ করতে পারো, সেটা হলো এখানে থেকে কিন্তু 3 কমন যায়, আমি ক্যালকুলেট করে দেখলাম। 3 যদি কমন যায় তাহলে হয় কত, দেখো x² - 5x - 3 নং 27 1 5 3 5 15, আচ্ছা এইটা হয় সমান সমান 0। এখন দেখো তো পরবর্তী লাইনে তুমি 3 রে সমান চিহ্নের এই পাশে যদি পাঠাই দেয়, এই পাশে আছে গুণ আকারে, এই পাশে আসলে হয়ে যাবে ভাগ। তাহলে 0কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু 0ই থাকে। তাহলে আমি কিন্তু এই লাইনটা লিখতে পারি। এখন বলো, এই যে এই লাইনটা আমি লিখতে পারি, এটা বুঝতে তোমাদের কোনো সমস্যা আছে? আচ্ছা ভাই, আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু বুঝে কোনটা? মানে 28,500 কেমনে আসছে? 28,500? তুমি তো ভাইয়া, যাক, প্রশ্ন করছো ভালো। তুমি যখন লসাগু করছো x(x - 5) হয়েছে, এটা তো বুঝছো। এখন লসাগু করার পর অঙ্ক কিভাবে করে, যোগ বিয়োগ তো করতে পারো, তাই না? এই x(x - 5) কে যখন তুমি x দিয়ে ভাগ করছো, তোমার থাকে x-5। x-5 এর সঙ্গে তুমি 5,700 গুণ করতেছো, 5,700 সঙ্গে তুমি গুণ করছো x-5। তাহলে গুণটা যদি করো তাহলে কত হয়, 5,700x প্লাস মাইনাসে মাইনাস 5,700 সঙ্গে তুমি যদি 5 গুণ করো তাহলে তোমার আসবে 28,500। এবার বুঝছো? আচ্ছা এখন আর এই যে x(x - 5) কে x-5 দ্বারা ভাগ করলে থাকে x, x এর সঙ্গে আবার 5,700 গুণ করলে হবে 5,700x, ঠিক আছে। তারপর এটা তো কাটাকাটি গেল। এখন বুঝছো বুঝছো না সব? জি ভাইয়া। আচ্ছা এখন এই জিনিসটা তুমি ক্যালকুলেটারে বসাই দাও, সমাধান হয়ে যাবে। দেখো আচ্ছা আমি, ভাইয়া, হ্যাঁ বলো। 15-র মধ্যে কেন 5x ছাড়া বটে? দাঁড়াও একটু দাঁড়াও, আমি এটা সমাধানটা করে নিই, ঠিক আছে। দেখো তোমরা ওকে। সবাই ক্যালকুলেটারে আসো, মুডে যাও, ইকুয়েশনে চাপ দাও। তারপরে এই যে 3 নাম্বারে x² + bx + c = 0, এর মান কত? আমাদের এই কোশ্চেনে কিন্তু এর মান হলো গিয়ে 1, বি এর মান হলো গিয়ে -5, আর সি এর মান -9,500। এর মান 1, বি এর মান কত, -5 নাকি? আমার মনে থাকে না ভাই, -5 আর -9,500, -5 আর সি এর মান হলো -9,500। আচ্ছা তাহলে এখন এই দেখো x1 একটা ভ্যালু আসছে 100, আর একটা আসছে -95। দেখো x এর ভ্যালু কি কি আসছে বলো। আচ্ছা এটা একটু ছোট করে নি, কিঞ্চিত ছোট করে জিনিসটারে। x এর ভ্যালু আসছে 100 আর -95, ঠিক আছে। এখন -95 তো গ্রহণযোগ্য না, কারণ এক্স এর পরিচয় কি, এক্স এর পরিচয় ছিল কতজন যাত্রী গিয়েছিল, তাই না? অ্যাকচুয়ালি এক্স এর পরিচয় আমি তো এই অনুসারে করছি, এটা এখানে এক্স এর পরিচয় হইলো মানে যতজন যাত্রী হওয়ার কথা ছিল, ঠিক আছে, যতজন যাত্রী হওয়ার কথা ছিল। তাহলে এক্স এর যেহেতু এটা মানুষের সংখ্যা, মানুষের সংখ্যা তো অবশ্যই মাইনাস হতে পারে না। লাইক তোমাদের বাসায় মানুষ কতজন, তোমার উত্তর হতে পারে 2 জন 3 জন 4 জন ব্লা ব্লা ব্লা, কিন্তু তোমার উত্তর এটা হতে পারে না যে ভাইয়া আমাদের বাসায় -3 জন মানুষ থাকে, এটা তো সম্ভব না। এই জন্য -95 গ্রহণযোগ্য না। তাহলে এক্স এর ভ্যালু পাইলাম 100, অর্থাৎ এক্স এর পরিচয় কি এই সমীকরণ অনুসারে বাসে কতজন যাত্রী যাওয়ার কথা ছিল। তারপর বাংলায় তোমরা লিখবা যে বাসে যাওয়ার কথা ছিল কতজন, 100 জন। বাট আমার অ্যাকচুয়ালি কোশ্চেনে কি চাইছে বলো তো, বাসে যাওয়ার কথা, এই কি লিখছি, বাসে যাওয়ার কথা ছিল 100 জন। তোমাদের সামনে কি বই আছে আদৌ?
কিন্তু আমাকে চাইছে যে বাসে কতজন যাত্রী গিয়েছিল, মানে অ্যাকচুয়ালি কতজন যাত্রী গিয়েছিল। আমার যাওয়ার কথা ছিল 100 জন, কিন্তু তার মধ্যে কে যে 5 জন যায় নাই। তাহলে বলো তো অ্যান্সার কত হবে? বাসে কতজন গেছিল? 95 জন। এখন আমি এই ইকুয়েশন অনুসারে সলভ করছি, দেখে আমার প্রথমে 100 জন বের হয়েছে, তারপর সেখান থেকে 5 বিয়োগ কইরা আমার অ্যান্সার হয়েছে 95 জন। কিন্তু কেউ যদি এই ইকুয়েশন অনুযায়ী করে, এই পাশের ইকুয়েশন অনুযায়ী, এখানে কিন্তু সে ডিরেক্টলি এক্স কি ধরছিল, সে ডিরেক্টলি এক্স এর পরিচয় হইলো যে অ্যাকচুয়ালি বাসে কতজন যাত্রী গিয়েছিল। তাহলে এই ইকুয়েশনটা সলভ করলে আমার যে এক্স এর ভ্যালু আসবে, সেই এক্স এর ভ্যালু কি বাসে প্রকৃতপক্ষে কতজন যাত্রী গিয়েছিল সেইটা হবে না? বুঝছো? এই এই অঙ্ক এই এই সমীকরণ করলে আমার কিন্তু এখানে আর বিয়োগটা করা লাগবে না। যেমন এখানে আমি 100 জন বের করে তারপর 95 জন লিখছি, এখানে ডিরেক্টলি অ্যান্সারটা বের হয়ে যাবে। আমাদের খুবই সাবধান থাকতে হবে যে আমরা এক্স কাকে ধরছি, ঠিক আছে? এক্স খুবই ডেঞ্জারাস একটা জিনিস। জীবনমূলক শিক্ষা দিলাম তোমাদের একটা। আচ্ছা, 18 নম্বর দিকে তাকাও, যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে, আর স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কিউ ঘন্টা লাগে। তাহলে স্রোতের বেগ ও নৌকার বেগ কত? যেহেতু আমাকে স্রোতের বেগ জানতে চাওয়া হয়েছে আর নৌকার বেগ জানতে চাওয়া হয়েছে, আমি প্রথমেই এই দুইটার কি চলক অজানা রাশি, তাহলে আমি ধরে নিছি। যেমন নৌকার বেগ আমি সবসময় ধরি ইউ মিটার পার, ভালো কথা, এখানে ইউ একক হইলো কিন্তু মিটার পার সেকেন্ড না, বেগের এসআই একক মিটার পার সেকেন্ড। বাট এই অঙ্কে দেখো আমাদের কিন্তু দূরত্বগুলো কিলোমিটার এককে দেওয়া আর সময়গুলা ঘন্টা এককে দেওয়া, এই জন্য নৌকার বেগ হলো ইউ কিলোমিটার পার আওয়ার। আবার স্রোতের বেগ আমরা ধরবো ভি কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি কি আছে, যে স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। আচ্ছা, আমরা জানি যে স্রোতের প্রতিকূলে মানে কি, স্রোতের প্রতিকূলে বেগ সমান সমান কি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। যেহেতু নৌকা স্রোতের বিপরীত দিকে চলতেছে, এই জন্যই দেখো আমি প্রথমে স্রোতের গেল কোথায়, আচ্ছা দেখো স্রোতের অনুকূলে, অনুকূলের ইকুয়েশনটা আগে লিখছো, স্রোতের অনুকূলে আমার ওই পথ মানে ডি কিলোমিটার, ঠিক আছে? ডি কিলোমিটার যেতে সময় লাগছে কিউ ঘন্টা। তাহলে তুমি আমার বলো তো স্রোতের অনুকূলে তার বেগ কত? বেগ সমান সমান দূরত্ব ভাগ সময়, দূরত্ব হইল ডি কিলোমিটার, আর সময় কত? কিউ ঘন্টা লাগছে, তাহলে ডি বাই কিউ না? স্রোতের অনুকূলে বেগ, জি ভাইয়া। যে ডি বাই কিউ। আর আমরা জানি স্রোতের অনুকূলে মানেই কি নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তো এই যে ইকুয়েশনটা আমি লিখছি, এভাবে লিখতে পারবা না নিজেরা? পারবো। আচ্ছা, আর দ্বিতীয় সমীকরণটা কি স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূল মানে কি নৌকা যেদিকে, মানে স্রোতের বিপরীত দিকে নৌকা চলতেছে, সহজ কথা। তাহলে অলওয়েজ কিন্তু নৌকার বেগটা স্রোতের বেগের থেকে বেশি হবে, এই জন্য নৌকার বেগটা আমি আগে লিখছি ইউ মাইনাস ভি ইকুয়ালস টু, এখন স্রোতের প্রতিকূলে বেগটা কত? বেগ সমান সমান দূরত্ব ভাগ সময়, তাহলে দূরত্ব লেগে ডি কিলোমিটার আর সময় দেয়া পি ঘন্টা, তাহলে ডি ডিভাইডেড বাই পি। এই আমার 2 নম্বর সমীকরণ। এই দুইটা সমীকরণে কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন আমার এই দুইটা সমীকরণ যেহেতু আছে, আবার আমাদের অজানা রাশিও দুইটা, আমি কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবো। তো 1 আর 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আসবে 2u ইকুয়ালস টু, দেখো এইটা যোগ এইটা, তারপর তো এই ডি কিন্তু কমন নেওয়া যায়, ডি কমন নিয়ে এখানে লেখা যায় যে ডি কমন নিলে 1/b প্লাস 1/q। অথবা কেউ যদি ডি কমন নাও নেয়, সে কি নর্মাল নিয়মে মনে করো পি কিউ লসাগু, ঠিক আছে? এই যে পি কিউ লসাগু, পি কিউ কে পি দিয়ে ভাগ করে কিউ, তাহলে হবে কি ডি কিউ প্লাস, গেল কোথায় দাঁড়াও, ডিকিউ প্লাস ডিপি, ঠিক আছে? এটা অ্যান্সার রাখলে হবে। মানে তুমি সোজা কথা যেভাবে করো তোমার হবে অঙ্কটা। এটা হলো 2u এর ভ্যালু, ঠিক আছে? এখন 2u এর ভ্যালু তো তোমার কাছে জানতে চাওয়া হয় না, তোমার তো বের করতে হবে ইউ এর ভ্যালু। এই জন্য আমি 2 এই পাশে আছে গুণ আকারে, সমান চিহ্নের অন্য পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে। দেখো দেখো ডি কে মানে এই পুরোটাকেই আর কি আমি 2 দিয়ে ভাগ করতেছি। পুরোটা এইভাবে লেখলে একটু অসুন্দর লাগে, এই জন্য আমি ডি ডিভাইডেড বাই 2 লিখছি। দেখো ডি ডিভাইডেড বাই 2, আর এই পাশে যে 1/p প্লাস 1/q আছে। এখন এটারে তোমরা চাইলে একটু যোগ টোগ করে যে পি কিউ পি প্লাস কিউ এভাবে লিখতে পারো, তারপর আবার একসাথে এভাবেও লিখতে পারো। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন তুমি একবার যদি ইউ এর ভ্যালু বের করে ফেলাও, এটা 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাইলেই ভি এর ভ্যালু বের হয়ে যাবে। তাহলে 1 নং-এ আমরা বসাইছি ইউ এর ভ্যালু, ইউ এর জায়গায় তুমি জাস্ট এই ভ্যালুটা লিখবা। খেয়াল করো ইউ প্লাস ভি যদি এইটা হয়,
তাহলে ভি সমান সমান কি, ভি সমান সমান ডি বাই কিউ মাইনাস ইউ না? বুঝতে পারছো? এই লাইন থেকে এই লাইন লিখছি, পক্ষান্তর করছি জাস্ট। ইউ প্লাস ভি যদি এইটা হয় তাহলে ভি সমান সমান কি, এইটা মাইনাস ইউ। ঠিক আছে, হ্যালো। আচ্ছা, এখন তাহলে তুমি জাস্ট এখানে ইউ এর মানটা বসাই দেবা। এই যে ইউ এর মানের জায়গায় আমি এই মানটা বসাই দিছি। এরপর তুমি যদি নর্মাল নিয়মে দেখো লসাগু কত, টু পি কিউ, তারপরে যে লসাগু এটা দিয়ে ভাগ করলে তারপর থাকবে টু পি, টুপির সঙ্গে ডি গুণ করলে টু পি ডি, তারপর আবার মাইনাস দিলা, হ্যাঁ যেহেতু বিয়োগ করতে বলছে, টুপি কিউকে টুপি কিউ দিয়ে ভাগ করলে ওয়ান হয়, ওয়ানের সঙ্গে এটা গুণ করলে তো এটাই হবে। তো আমি এটাই লিখলাম, এই ডিপি প্লাস ডি কিউকে একসাথে আমি, যেহেতু মাইনাস আছে তো একসাথে একসাথে করছি আমি, মাইনাস ডিপি মাইনাস ডি কিউ। ঠিক আছে, এট দিস পয়েন্ট তোমাদের এগুলো বোঝা উচিত। এরপরে কি করছি, যেহেতু প্রত্যেকটা দেখো এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, এখানেও একটা, সরি পি না, এখানে একটা ডি আছে, এখানে একটা ডি আছে, আবার এখানে একটা ডি আছে, তিনটা পদেই ডি আছে, এই জন্য আমি ডি কমন নিছি। ডি কমন নিলে থাকে কি, টু পি মাইনাস কিউ। আশা করি এখন তোমাদের কমন নয়, কোনো সমস্যা নাই। আবার দেখো দুইটা গরু থেকে একটা গরু বিয়োগ করলে থাকে কয়টা গরু, একটা গরু, এই জন্য টু পি মাইনাস পি ইকুয়ালস টু পি। তাহলে দেখো তো কোনো সমস্যা আছে কিনা। না ভাইয়া। আচ্ছা, জাস্ট ব্যাপারটা সৌন্দর্যের জন্য এই ডি বাই টু কে আলাদা করে লিখছি আর ভিতরে রাখছি পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ। তারপর এইখান থেকে আবার তুমি এই লাইনেও আসতে পারো, কাটাকাটি করলে ওয়ান বাই কিউ মাইনাস ওয়ান বাই পি। মোদ্দা কথা এই অঙ্কটা ইজি আছে, বাট একটু ক্রিটিক্যাল। ঠিক আছে, ভাবা লাগবে, আর ইকুয়েশনগুলো ভুল করলে কিন্তু শেষ। পরবর্তী ম্যাথ 19 নাম্বার অঙ্কটা ভালোই টাফ আছে। ঠিক আছে, ভালোই অঙ্ক একটা, খেয়াল করো। একজন মাঝির দাঁড়বে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। তাহলে অঙ্কটা কিন্তু অনেকটা এমন, সাপোজ একটা নদী আমরা আঁকি, এই ছবিটা বাদ দাও, একটা নদী আঁকি। এই নদীতে এই মনে করো মাঝি, মন মাঝি। ঠিক আছে, এই মাঝি মনে করো আমাদের স্রোতটা এইদিকে চলতেছে, এইদিকে স্রোত। হ্যাঁ, তাহলে এই মাঝি কি করবে, এই বরাবর যাইতেছে, মনে করো এই বরাবর কতখানি যাবে, 15 কিলোমিটার যাবে। 15 কিলোমিটার গেল, এই যে 15 কিলোমিটার গেল, যদি যাওয়ার সময় যেহেতু স্রোতটাও এইদিকে আমি ধইরা নিছি, এই জন্য যখন আমরা যাব সেইটা হলো স্রোতের অনুকূলে। কিন্তু আবার এবং সেখান থেকে ফিরে আসতে মানে কি, এখান থেকে এইখানে যাব, তারপরে আবার এইখান থেকে এইখানে ফেরত আসবো। এখন তোমরা আমাকে বলো, আমার কি দুই পথ, এই দুই পথের এইটা যদি অনুকূল হয় তাহলে ফেরত আসার সময় কি এটা প্রতিকূল না? বুঝছো? ভাইয়া একবার বলতো ভাই। খেয়াল করো, আমাদের যে স্রোত, আমি ধরে নিছি স্রোতটা এই দিকে, আমি ধরে নিছি এই দিকে। ঠিক আছে, এখন স্রোত যদি এইদিকে হয়, তুমি যখন নৌকা বাইয়া বাইয়া এইখানে আসতেছো, তুমি ছিলা এইখানে, তুমি নৌকা চালাই চালাইয়া এইখানে আসতেছো, তার মানে কি তোমার স্রোতও যেদিকে, তোমার নৌকার বেগও কিন্তু সেই দিকে। তাহলে এইটা হলো কি স্রোতের অনুকূল না? জি ভাইয়া। এখন তুমি যদি এই পর্যন্ত আসলা, আসার পরে কি করলা, তুমি আবার এইখানে আসতেছো, এখন স্রোত কিন্তু এদিকেই বইতেছে, এইদিকেই বইতেছে স্রোত, কিন্তু তুমি এখন গতিপথ পরিবর্তন কইরা উল্টা দিকে আসতেছো। তাহলে এইটা কি স্রোতের অনুকূল নাকি প্রতিকূল? স্রোত এই দিকে আর তুমি যাইতেছো এই দিকে, এটা কি স্রোতের দিকে নাকি স্রোতের বিপরীত দিকে? সত্যি বিপরীত দিকে। তাহলে স্রোতের প্রতিকূলে। ঠিক আছে, তার মানে আমি যেহেতু ধরছি এইটা স্রোতের বেগ, এই জন্য আমার যাওয়ার সময় এটা ছিল স্রোতের অনুকূল, আর আসার সময় স্রোতের প্রতিকূল। কেউ যদি স্রোতের বেগ এই দিকে না ধইরা উল্টা দিকে ধরে, তাহলে তার যাওয়ার সময় হবে স্রোতের প্রতিকূল, আর আসার সময় হবে স্রোতের অনুকূল। ঠিক আছে, আচ্ছা এখন দেখি কোথায় ছিলাম। কোশ্চেনটা একটু খেয়াল করো, সেই স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। যতক্ষণ মানে কি কোন একটা নির্দিষ্ট সময়, তাই না? এমন লাইনটা একটা এমন, ধরো 2 ঘন্টা। তো যদি স্রোতের অনুকূলে যায়, সাপোজ এই উদাহরণের ক্ষেত্রে আমার কি এটা স্রোতের অনুকূল, তো স্রোতের অনুকূলে সে যখন যাইতেছে, তখন সে মনে করো 2 ঘন্টায় যাইতেছে 5 কিলোমিটার। কিন্তু সে যখন স্রোতের প্রতিকূলে যায়, সেই একই সময় মনে করো 2 ঘন্টায়, কিন্তু ওই 2 ঘন্টার সময় সে আর 5
কিলোমিটার যাইতে পারে না, সে যায় মাত্র 3 কিলোমিটার। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখন অঙ্কটা আমি কিভাবে সাজাইতে পারি একটু লেখো। এখানে আমার দাঁড়ের বেগ এবং স্রোতের বেগ জানতে চাওয়া হয়েছে, তাহলে এই দুইটা আমাদের অজানা রাশি। দাঁড়ের বেগ মানেই হইলো নৌকার বেগ, ঠিক আছে? তো নৌকার বেগ আমি ইউ, এখানেও যেহেতু কিলোমিটার আর ঘন্টা দেওয়া আছে, এই জন্য ইউ কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ হইলো ভি কিলোমিটার পার আওয়ার। আমি ধরে নিচ্ছি এইটা, বাট মান আমার বের করতে হবে। এখন কিভাবে বের করবা খেয়াল করো। আমার এই যে লাইনটা বলছে যে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলো, আচ্ছা ভালো কথা, আমরা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় গতি কিন্তু পড়ছি। গতি যদি কেউ পড়া থাকে সে জানে, এই একটা সূত্র কিন্তু সবার জানা, জানা কিনা বলো তো? জি এ ভাইয়া। সমান সমান ভিটে। যদি কেউ নাও যায় না থাকো, তোমাদেরকে আমি এইটা বলি, এই যে বেগ বেগ আমি বলতেছি, বেগ মানে কি? বেগ মানে হলো সহজ বাংলায় 1 সেকেন্ডে বা একক সময়ে কতটুকু সে দূরত্ব অতিক্রম করতেছে। এখন আমরা দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ এইসব কমপ্লিকেশনের মধ্যে যাব না, ঠিক আছে? একদম সিম্পলিফাই রাখবো বিষয়গুলো। মানে একক সময়ে কতখানি দূরত্ব বা পথ অতিক্রম করতেছে, সেইটাই হলো আমার বেগ। তাহলে তুমি বেগ কিভাবে পাবা? দেখো, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কিন্তু বেগ পাওয়া যায়, তাই তো? এখানে আমি সেটাই করব। সাপোজ আমি বলছি যে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, কত কিলোমিটার গেছে? 5 কিলোমিটার গেছে। এই 5 কিলোমিটার কি দূরত্ব না? জি ভাই। তাহলে আমি এই ক্ষেত্রে দেখো, আমি এই লাইন নিয়ে চিন্তা করতেছি যে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, যতক্ষণে অ্যাকচুয়ালি কতক্ষণ আমি সেটা এখন বের করতেছি। আমি সময়ের মানটা বের করব। সময়ের মান বের করার জন্য আমার কি লাগবে? সরি, হ্যাঁ, সময়ের মান যদি আমি বের করতে চাই, দেখো আমি যদি এই ইকুয়েশনটা যদি একটু পক্ষান্তর করি, তাইলে কিন্তু আইসা পড়বে যে সময় সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই বেগ, তাই না? আসবে কিনা? জি ভাইয়া। আসবে। তো এইটাই অ্যাকচুয়ালি এই সূত্র, যারা পারে ফিজিক্স তারা খুব সহজেই বুঝতে পারবে যে সমান সমান ভিটি, তাহলে টি সমান সমান এইচ বাই ভি, মানে আমি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময়ের মান পাবো। এখন আমার একটা মজার ব্যাপার হইলো, এই পুরা লাইনটাতে বলছে যে যতক্ষণে 5 কিলোমিটার যায় অনুকূলে, প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। তাহলে যে যতক্ষণ আর ততক্ষণে সময়টা কি সেম না? যতক্ষণে যদি 10 ঘন্টা হয়, তাহলে ততক্ষণের মানও অ্যাকচুয়ালি 10 ঘন্টা। আমার কথার পয়েন্ট হলো ওইটা। এখন আমার আমার যেহেতু সময়টা সেম, এইখানেও সময় যত, ওইখানেও সময় তত, তাহলে আমার কি অনেকটা এমন না? আমি প্রথম সিনারিও, মানে এই যে স্রোতের অনুকূলে যে 5 কিলোমিটার গেছে, এই ক্ষেত্রে আমার সময়ের মান কত আসবে? দূরত্ব ভাগ বেগ। তাহলে দূরত্ব কত? দূরত্ব হলো 5 কিলোমিটার। দূরত্ব কত? 5 কিলোমিটার না স্রোতের অনুকূলে? বুঝতে পারতেছো? বলছি না দ্রুত 5 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে। আর নিচে আছে তোমার বেগ। আর স্রোতের যেহেতু বলছে যে স্রোতের অনুকূলে, তাহলে স্রোতের অনুকূলে বেগ কি? ইউ প্লাস ভি। এজন্য নিচে লিখছি ইউ প্লাস ভি, ঠিক আছে? তো এই পাশে, আর এখন এই যে তুমি জিনিসটা লেখছো যে 5 ডিভাইডেড বাই ইউ প্লাস ভি, এটা কারে মিন করতেছে? সময়কে মিন করতেছে না? বেগ কেমনে মিন করে ভাই? তুমি এই যে দেখো, দূরত্বকে এর নিচে হলো গিয়ে বেগ, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করছো, তুমি সময় পাইতেছো, এইটা হলো গিয়ে সময়। এই সময়টা এই যে যতক্ষণ, এটা হলো গিয়ে যতক্ষণ, ঠিক আছে? আর সমান চিহ্নের এই পাশে হলো গিয়া ততক্ষণ, ঠিক আছে? ততক্ষণের পরিচয় কি? ততক্ষণ হলো গিয়া যেই সময়ে আমার, মানে এই যে দেখো 3 কিলোমিটার গেছে স্রোতের প্রতিকূলে, যেহেতু স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে? ইউ মাইনাস ভি না? মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এগুলো তো আমরা শিখছি অলরেডি। এই জন্য আমার উপরে হইলো দেখো দূরত্ব কিন্তু আমার 3 কিলোমিটার। দূরত্বকে আমরা বেগ দিয়ে ভাগ করছি, তাইলেই কিন্তু আমার সময় পাইয়া যাব। আর এই যে তোমরাই নিজেরাই বলছো যে যতক্ষণ আর ততক্ষণ সময় কিন্তু সেম, এটা 10 সেকেন্ড হলে এটাও 10 সেকেন্ড হবে। হ্যাঁ, এই জন্য মাঝখানে আমি কি দিছি? সমান চিহ্ন। এখন আমি যে এই ইকুয়েশনটা লিখছি, এই ইকুয়েশনে কারো কোনো প্রবলেম আছে? আমার প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে। আরেকটা ইকুয়েশন, যেহেতু আমাদের দুইটা অজানা রাশি সলভ করার জন্য আমার কিন্তু দুইটা সমীকরণ লাগবে। প্রথম সমীকরণটা আমি পাইয়ে গেলাম, আমার দ্বিতীয় আরেকটা সমীকরণ লাগবে, সেটা আমি কিভাবে পেতে পারি? দেখো প্রথম লাইনে কিন্তু কিছু ইনফরমেশন দিয়েছে, দেখি তো এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। এখানে বলছে
যে একজন এই যে মাঝির দাঁড়বে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে। মানে কি, এই যে আমি কিন্তু শুরুতেই দেখাইছিলাম যে এই যে নৌকাটা ছিল, নৌকা 15 কিলোমিটার এই দিকে গেছিল, আবার এইদিকে 15 মিটার মানে 15 কিলোমিটার আসছে, ঠিক আছে? তাহলে মোট কিন্তু সে 30 কিলোমিটার অতিক্রম করছে, তাই না? এখন কেউ আবার 15 হ্যাঁ 15 যোগ করে 30 করে ওই হিসেবে ইকুয়েশন করলে হবে না, কারণ আমার এই দিকে যখন গেছে ওই সময় যে বেগে গেছে, আর এই পাশে যখন আসছে ওই সময় কিন্তু সেম বেগে আসে নাই। হ্যাঁ, এই পাশে হলো গিয়ে স্রোতের অনুকূলে, আর এই পাশটা হলো স্রোতের প্রতিকূলের বেগ, বেগটা কিন্তু আলাদা, খেয়াল করো। আর আমার বলছে যে আমার মোট কতখানি সময় লাগবে। এই যে আমি কাহিনী করলাম, এই পাশ থেকে এই পাশে আসলাম, আবার এই পাশ থেকে এই পাশে আসলাম, আমার মোট কতখানি সময় লাগছে? 4 ঘন্টা। 4 ঘন্টা। আচ্ছা, তাহলে আমি প্রথমে বের করব যে এই নৌকাটা এইখান থেকে যে এইখানে আসছে, এইখানে মোট কতখানি সময় লাগছে। সময় কিভাবে বের করবা? টি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই ভি, মানে দূরত্বকে বেগ দিয়ে ভাগ কইরা, তাই না? তাই তুমি নৌকাটা এইখানে ছিল, তুমি এইখানে আসলা, তোমার মোট দূরত্ব কিন্তু 15 কিলোমিটার অতিক্রম করলা, ঠিক আছে? তাহলে উপরে 15 কিলোমিটার, আর নিচে বেগ, বেগ কত? স্রোতের অনুকূলের বেগ কত হবে? ইউ প্লাস ভি, এই জন্য নিচে হইলো ইউ প্লাস ভি। তাহলে এই যে দেখো, তুমি দূরত্বকে স্রোতের অনুকূলের বেগ দিয়ে যদি ভাগ করো, তাহলে তোমার সময় বের হয়ে যাবে না? এটা কোন সময়, এটা কোন সময় বলো তো? এটা কি মোট সময়? এটা হলো, তাহলে কোন সময় বলো? ভেরি গুড, মানে আমার নৌকাটা এইখান থেকে এইখানে আসতে মোট কতটুকু সময় লাগছে সেইটা বের করলাম। হ্যাঁ, এই যে আমি এখানে বসাই দিলাম। এখন এইটাই তো মোট সময় না, আমার মোট যে লাগছে 4 ঘন্টা সময় লাগবে, এটা কি? আমি এইখান থেকে এইখানে আসছি, দেন আবার এইখান থেকে এইখানে আসছি। এখন তাহলে বলো, এইখান থেকে যে আমি এই পয়েন্টে আসছি, এখানে আমার মোট কতটুকু সময় লাগছে আমি কিভাবে বের করতে পারি? সমান 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 কি, দূরত্ব ভাগ বেগ। তাহলে এইখান থেকে এইখানে যে তুমি আসছো, তোমার দূরত্ব কিন্তু সেমই আছে, 15 কিলোমিটারই, ঠিক আছে? পথ তো চেঞ্জ হয় নাই। তাহলে দূরত্বর জায়গায় 15 কিলোমিটার লিখলাম। আর বেগের জায়গায় যেহেতু এবার তুমি স্রোতের প্রতিকূলে আসতেছো, তাহলে কি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। আর এটা কি বের করছো? এই যে পুরোটা, এই পুরোটা মিন করতেছে সময় কি, কোন সময়? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে তোমার মোট কতখানি সময় লাগছে। এখন তুমি যদি এই মোট দুইটা সময় যোগ করো, তাহলে কি তোমার 4 ঘন্টা হবে না বলো? উৎসব, এই যে আমি ইকুয়েশন দুইটা সাজাইছি, কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, ওকে অফলাইন হয়ে গেল নাকি? আচ্ছা দেখো তো, এখন আমি যে প্রথম ইকুয়েশনটা সাজাইছি, তোমরা তো জানো সমীকরণ সমাধানের অনেকগুলো উপায় আছে, 3 4টা। আমি কোনটা ইউজ করছি, এখানে প্রতিস্থাপন ইউজ করছি। হ্যাঁ, দেখো প্রথমে আমি আড়াআড়ি গুণ করছি, আড়াআড়ি গুণ করার পর পক্ষান্তর টক্ষান্তর করি, প্রত্যেকটা সব ইউকে এক পাশে রাখছি, সব ভিকে এক পাশে রাখছি, তারপর এমন একটা সমীকরণ পাইছি আমি, ইউ ইকুয়ালস টু 4v। ঠিক আছে, মানে ইউকে আমি মানে ইউকে ভি এর মাধ্যমে আমি প্রকাশ করছি। হ্যাঁ, এখন এই মানটা আমি অন্য সমীকরণ, মানে এই যে 2 নম্বর সমীকরণ মনে করো আমি বসাই দেবো। ঠিক আছে, এটা হলো 1 নম্বর সমীকরণ, আর এটা হলো 2 নম্বর সমীকরণ, মানে একটা নামকরণ করলেই হয়। এখন এখানে তুমি যদি ইউ এর মান 4b বসাও, তাহলে দেখো এখানে আছে ইউ, এই ইউ এর জায়গায় বসাবো 4b, 4bর সঙ্গে ভি যোগ করলে কত হবে? 5v। আবার এখানে দেখো ইউ এর মান 4b, 4b থেকে ভি বিয়োগ করলে কত হবে? 3b। ঠিক আছে, এই লাইনটা কোনো সমস্যা আছে? এই যে আমি আসলাম, এরপরে যোগের জন্য তোমার কি করতে হবে? লসাগু করতে হবে। এই 5b আর 3b লসাগু হলো গিয়ে 15v, 15v কে 5b দিয়ে ভাগ করলে হয় 3, 3-র সঙ্গে 15 গুণ করলে হয় 3×15=45, যোগ আছে, যোগ চিহ্ন দাও। তারপর 15b কে 3b দিয়ে ভাগ করলে হবে 5, 5 টাইমস 15 ইকুয়ালস টু 75, 75 আর 45 যদি যোগ করো অ্যান্সার আসবে 120, আর নিচে আছে 15v ইকুয়ালস টু 4। তারপর আর গুণ করবা, মানে মোটটা কথা তুমি ভি এর মানটা বের করতেছো। ঠিক আছে, ভি এর মানটা তোমার আসবে 2, আর একক আমি দিছি কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমি কিন্তু শুরুতেই বলে নিছি সবকিছু করতেছি আমি বেগের মান কিলোমিটার পার আওয়ার ধরে নিছি, যেহেতু এখানে সব কয়টা দূরত্ব কিলোমিটারে দেওয়া আর সব কয়টা সময় ঘন্টায় দেওয়া। ঠিক আছে, এখন এই যে ভি এর মানটা তুমি বের করছো, এই ভি এর মানটা কি এই সমীকরণে বসাইলে ইউ এর মান বের হয়ে যাবে না? জি ভাইয়া। বলো, সেই কাজটা আমি করছি। তাহলে 4 দুগুণে 8 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ হইলো গিয়ে 8 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ হইলো 2 কিলোমিটার পার আওয়ার। অঙ্কটা কোনো সমস্যা আছে?
না ভাইয়া। একেবারে ইজি ছিল না? জি এই ভাইয়া ভাইয়া। হ্যাঁ বলো। আমার 9টা 2 হয়েছে। 9টা 2 হয়েছে। আচ্ছা, তাহলে 20 নাম্বার অঙ্কটা যে কিছু কথা বলি, চাইছিলাম একটু সামনে যাব বাট পারতেছি না। দেখো 20 নাম্বার, একটি চৌবাচ্চায় দুইটি নল সংযুক্ত আছে, মানে আবার একটা ওই চৌবাচ্চা, এই টাইপের ম্যাথ কিন্তু আমরা সলভ করছি উদাহরণে। দুইটা নল সংযুক্ত আছে, প্রথম নল দ্বারা পানি পূর্ণ হয় আর দ্বিতীয় নল দ্বারা পানি খালি হয়, ঠিক আছে? একটা দিয়ে ঢোকে, একটা দিয়া বের হয়। এখন তার এদের যে সামেশনটা হবে বা লব্ধিটা হবে ওই পরিমাণ পানি থাইকা যায়, ঠিক আছে? মনে করো 1 মিনিটে 10 লিটার পানি ঢোকে, 8 লিটার পানি বের হয়ে যায়, তাহলে 1 মিনিটে অ্যাকচুয়ালি কত লিটার পানি থাকবে? 2 লিটার। এই টাইপের ইকুয়েশন আমরা সলভ করব, করছি অলরেডি। তারপরেও জাস্ট ইকুয়েশনটা দেখাই। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি T1 মিনিটে পূর্ণ হয়, ও মাই গড, এবং দ্বিতীয় নল দ্বারা T2 মিনিটে খালি হয়। T1 এর নির্দিষ্ট ভ্যালু আছে, ভ্যালু এখানে দেওয়া নাই। সাপোজ অনেকটা এমন যে মনে করো 40 মিনিটে মনে করো পূর্ণ হয় আর খালি হইতে সময় লাগে 20 মিনিট, ঠিক আছে? নল দুইটা একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? আচ্ছা, এই টাইপের ম্যাথ আমরা কিভাবে করতে পারি? আমি যেহেতু বলছি যে কতক্ষণে পূর্ণ হবে, আমার সময় চাইছে তাই না, আমি সময়টা অজানা আছে আমাদের কাছে, আমি ধরে নেব যে টি টি মিনিটে পূর্ণ হবে, ঠিক আছে? কি ধরলাম? ধরি তিন খালি, মিনিটে পূর্ণ হবে। ধরি খালি চৌবাচ্চাটি T মিনিটে পূর্ণ হবে, ঠিক আছে? বলছে কি নল দুইটি একত্রে খুলে দিলে, তার মানে নল এই নল দিয়ে পানি ঢুকতেছে আর এই নল দিয়ে পানি বের হইতেছে, তা কত সময় ধরে এইগুলো হবে? T মিনিট ধরে না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো তো প্রথম নল T1 মিনিটে পূর্ণ হয়, এভাবে লিখতে পারে কিনা যে T1 মিনিটে পূর্ণ হয়, সম্পূর্ণ অংশ পূর্ণ হয়, তাহলে এক অংশ, ঠিক আছে? তাহলে 1 মিনিটে পূর্ণ হয় কত? 1/T অংশ। আর যদি শুধু প্রথম নলটা খোলা থাকে আর দ্বিতীয় নলের মাধ্যমে কি হয়? খালি হবে। এখানে লিখবা যে T2 মিনিটে, এটা হলো কি 1 নাম্বার নল, এটা হলো 2 নাম্বার নল। T2 মিনিটে পূর্ণ, সরি, T2 মিনিটে খালি হয় এক অংশ, অতএব 1 মিনিটে খালি হয় 1/T2 অংশ। এখন তুমি যদি 1/T1 আর 1/T2 মানে লব্ধি করো বা বিয়োগ করো, তাইলে কি তোমার বের হয়ে যাবে না যে অ্যাকচুয়ালি 1 মিনিটে কতটুকু পানি পূর্ণ হয়? জি ভাইয়া বাইরে। মানে এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে। এভাবে কিন্তু আমরা লিখতে পারি এত অংশ পূর্ণ হয় 1 মিনিটে। আমাকে যেহেতু চাইছে যে কতক্ষণে, সেটাই আমি বের করলাম। অতএব আমার বের করতে হবে সম্পূর্ণ অংশ ভরতে কতক্ষণ লাগে, তাহলে এক অংশ ভরতে সময় লাগবে কম, মানে ভাগ করবা, তাই উপরে 1 আর নিচে হলো 1/T1 মাইনাস 1/T2। এটা যদি সলভ করো তাহলে এমন হয় T1 T2, T2 মাইনাস T1, উপরে আছে 1, আর এভাবে থাকলে কিন্তু আমার উল্টাই যাবে, এই জিনিসটা নিচেরটা উপরে চলে যায় আর এটা নিচে চলে আসবে, ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এটা অন্যভাবে লেখা যায়, দাঁড়াও। আচ্ছা বাদ দাও, বলে দরকার নেই। তাই আমার এইটাই হলো গিয়ে অ্যান্সার, যে সম্পূর্ণ অংশ পূর্ণ হইতে কতখানি সময় লাগে। পারবা না? তারপর এটা অন্যভাবেও করা যায় তো, ঠিক আছে? আমি একদম অ্যাজ ইউজুয়াল নিয়মে যেভাবে শিখছি ওইভাবেই করাই দিলাম। আচ্ছা, ভালো কথা। দেখছো এখানে একটা কথা আছে, লাস্ট লাইনটা খেয়াল করো। এখানে T2 গ্রেটার দেন T1, এর মানে কি? T2-র পরিচয় কি? T2 হইলো আমার খালি হইতে কতখানি সময় লাগে, আর T1 এর পরিচয় হইলো আমার ভরতে কতখানি সময় লাগে। একটা জিনিস বুঝছো, যদি এমন হয় যে একটা নল দিয়া আমার ভরতে লাগে 30 মিনিট আর অন্য নল দিয়া খালি হইতে লাগে 20 মিনিট, তাহলে তুমি বলে এই দুইটা নল যদি একসাথে খোলা থাকে জীবনেও ওই চৌবাচ্চা পূর্ণ হবে? হবে না। কখনোই কিন্তু হবে না। এই জন্যই তারা, দেখো, এই 30 মানে পূর্ণ হইতে যে সময়টা, মানে সরি, খালি হইতে যে সময়টা লাগে এটা হলো কি T2,
আর পূর্ণ হইতে যে সময়টা লাগে সেটা হলো T1। খেয়াল করো, এই T1 কিন্তু এই ক্ষেত্রে T2 থেকে বড়, এই জন্যই কিন্তু কখনো পূর্ণ হবে না। তোমরা যদি পূর্ণ করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই T2-র মান T1 এর থেকে বড় হইতে হবে, যেখানে T2-র পরিচয় হইল খালি হইতে কতখানি সময় লাগে, আর T1 এর পরিচয় হইল পূর্ণ হইতে কতখানি সময় লাগে। বুঝতে পারছো? কনসেপচুয়াল হ্যাঁ জিনিস, ভাইয়া। কনসেপচুয়াল জিনিস একটু চিন্তা করো, তাইলে একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝবা। ঠিক আছে, এই 20 নাম্বার আজকে আমার মত মনে হয় শেষ করে দেওয়া উচিত ক্লাসটা। পরবর্তী ম্যাথ কি? আচ্ছা, এই চৌবাচ্চারই ম্যাথ আছে, তোমরা একটু চেষ্টা করবা যে 21 থেকে 30 পর্যন্ত নিজেরা করতে পারো কিনা। এই 22 নাম্বারটা একেবারে সহজ অঙ্ক, 22 নাম্বারটা করাই দিই। ঠিক আছে, 22 নাম্বার আজকের লাস্ট ম্যাথ। আগামী দিন 21 নাম্বার থেকে শুরু করব। 21, 30, আচ্ছা যাক আর করান লাগবে না, আজকে এদিকেই ছুটি রাখি। ঠিক আছে, আগামী দিন ইনশাল্লাহ চ্যাপ্টারটা শেষ করে দেবো। তাহলে নিজেরা সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।